হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে তোমাদের ভৌত আলোক বিজ্ঞানের হচ্ছে কি তৃতীয় লেকচার। এটা বাইরে দেখো যদি কেউ আসে। ওকে, দেখো আমরা হচ্ছে আজকে তৃতীয় লেকচার। আগের লেকচার কোন পর্যন্ত পড়ছিলাম, তাই না? এই পর্যন্ত শেষ আগের লেকচার। আজকে হচ্ছে আমরা কি করব, 3 নম্বর লেকচার নিয়ে আলোচনা করবো। 3 নম্বর লেকচার হচ্ছে আমার ইয়ং এর রিচির পরীক্ষা। বই আছে না? এদিকে বসো। বই আছে না? বই বের করো। দেখো, ইয়ং এর রিচির পরীক্ষা। এখন আমরা ইয়ং এর রিচির পরীক্ষাটা আমরা কি কি কারণে করতে পারি বা কি কি বিষয় লাগতে পারে ইয়ং এর রিচির পরীক্ষার ক্ষেত্রে? 2-3টা বিষয় লাগবে। একটা হচ্ছে যে বিষয়গুলো আমার জানা লাগবে, একটা হচ্ছে এক আলোকবর্ণী উৎস লাগবে, খাতায় লেখো সবাই। তারপর হচ্ছে কি লাগবে, 2টা চিল লাগবে ইয়ং এর রিচির পরীক্ষা। প্রথমত একটা লাগবে, একটা আলোক উৎস লাগবে, সেটা হচ্ছে আমার কি হওয়া লাগবে, সুসংগত উৎস হওয়া লাগবে। এখন আচ্ছা, তুমি বলো তো হচ্ছে চির জিনিসটা কি? ওকে, যেখান দিয়ে যাবে কি আলো যাবে। এবং এই দ্বিতীয় পরীক্ষার ক্ষেত্রে ছিদ্রটা কি হওয়া লাগবে, খুবই সূক্ষ্ম হওয়া লাগবে। কালকে ক্লাস করো নি তাহলে? ক্লাস করছিলাম, মানে স্পিড বেশি দিয়ে করছো। দেখো, এই জিনিসটা হচ্ছে চির হচ্ছে কি খুবই একটা সূক্ষ্ম একটা বস্তু লাগবে। এখন আসো, একবর্ণিক আলোক উৎস মানেটা কি? একবর্ণ মানেটা কি? আলোর বর্ণটা কি থাকা লাগবে, একটা কালার থাকা লাগবে। সেখানে আমরা কি করতে পারবো, ইয়ং এর লিচির পরীক্ষা পাবো। বুঝছো? এখন আসো আমরা যে পরীক্ষাটা আছে এই পরীক্ষাটা নিয়ে একটু আলোচনা করি। ধরো আমার ইয়ং এর লিচির পরীক্ষার কাছে আমার প্রথমত ছিদ্র লাগবে কয়টা? কয়টা ছিদ্র চাইছে বলো তো? 2টা ছিদ্র না? তাহলে ধরো আমার কাছে একটা উৎস আছে, এটা আমার একটা এস উৎস, বা আমি এখানে একটা ছিদ্রতে চিন্তা করতে পারি। প্রথমত এটা একটা ছিদ্র, বা এটা আমার কি উৎস, মেন উৎস। এখন এখান থেকে আলোর তরঙ্গটা কিভাবে যাবে, কিভাবে যাবে? এই আকৃতি যাবে না? এভাবে তরঙ্গ মুখ নিয়ে সামনের দিকে অগ্রসর হবে না? যদি আমি চিন্তা করি এভাবে সামনের দিকে অগ্রসর। তো এখন এই যে তরঙ্গ মুখ দিয়ে সামনের দিকে অগ্রসর, এই অঙ্গের দ্বিতীয় পরীক্ষার ক্ষেত্রে 2টা ছিদ্র লাগবে। আমি প্রথমত 2টা ছিদ্র রাখলাম। এখানে হচ্ছে সামনে আমি কি করলাম, আরো 2টা ছিদ্র দিচ্ছি, এই 2টা ছিদ্র। এখন এইখানে 2টা কি কণা থাকবে, বা 2টা কণায় কি একটা হচ্ছে S1 ছিদ্র, বা এটা হচ্ছে আরেকটা কথা S2 ছিদ্র বা চির। এখন এই যে কণার মাঝখানে যে আলোটা আসবে সেটা কি করবে, নতুন আরেকটা তরঙ্গ মুখ সৃষ্টি করে দেবে না? সেই তরঙ্গ মুখের কারণে সে কি করবে, সামনের দিকে অগ্রসর হবে। এইভাবে সে কি করতেছে, সামনের দিকে অগ্রসর হচ্ছে। দেখো, এইভাবে সামনের দিকে অগ্রসর। আবার এইখানে এটা থেকে আবার সেম জিনিসটা হবে, এখান থেকে ধরো এরকম করে, হ্যাঁ, সামনের দিকে যেতেছে, অগ্রসর হইতেছে। তারপরে এই পাশে একটা পর্দা আছে, এই পর্দাতে এই আলোগুলা এখান থেকে তো আমার যাচ্ছেটা কি, আলো যাচ্ছে না? আলোটা চাই কি এই আলোর মাঝখানে আপাতিত হবে। দেখো আমার এইখানে যে ছিদ্রটা চিন্তা করো, একদম মাঝ বরাবর একটা রেখা থাকতেছে না? এখানে সবগুলো একই রেখায় মিলিত হইতেছে। এখানে কালকে দেখেছিলাম না ক্লাসে, কি দেখছিল এই মাঝ বরাবর একটা কি উজ্জ্বলতা সৃষ্টি হয়, বেশি মানে বোঝা যায়। এখানে আমরা যে উজ্জ্বলটা পড়বে
এই পর্দা, এটা হচ্ছে আমরা একটা পর্দা। এই পর্দার মাঝখানে কি পড়তেছে? উজ্জ্বল করতেছে। তাহলে এইখান থেকে আমার কি একটা তরঙ্গ দৈর্ঘ্য যাচ্ছে, সেটা আমার কি এই ছিদ্র থেকে সে কতটুকু দূরত্ব, ডি দূরত্বে একটা পর্দা। এই পর্দার মাঝখানে এখানে আমার কি উজ্জ্বল উজ্জ্বল ডোরা সৃষ্টি করে। এখানে হচ্ছে আমার সবচেয়ে বেশি পরিমাণ উজ্জ্বল, বা আমি যেটাকে বলতে পারি কেন্দ্রীয় কেন্দ্রীয় উজ্জ্বল, হচ্ছে কি উজ্জ্বল। এখন এই যে ডুরার ফলে এখন এখানে আমরা এক জায়গায় কি উজ্জ্বল হয়েছে, এক জায়গায় হচ্ছে কি সমদশা মিলিত, এক জায়গায় কি কম দশা মিলিত হয়েছে। তোমাকে যদি আমি এটা একটু দেখাই, আচ্ছা এক্সাম্পল দেখে, তাহলে দেখো তোমার স্যার ইজি হয়ে যাবে ইংরেজির পরীক্ষা। এই দেখো, এটাই দেখো প্রথমত এই এক্সাম্পলটা, এখানে আমার যে জিনিসটা হচ্ছে দেখো এই যে দুইজন ব্যক্তিরা ই করতেছে, একই সাথে তরঙ্গ সৃষ্টি করতেছে না। আমরা পরীক্ষার মাঝখানে এটা একটা ছিদ্র চিন্তা করতে পারি, এটা আরেকটা ছিদ্র তৈরি করতে পারি। তাহলে এখন এখান থেকে যখন তরঙ্গটা যাচ্ছে, দেখো এই যে দেখো যখন এই জায়গায় দেখো আমার এই যে ছিদ্রটা আছে, এখানে আমার কি মেন উৎসটা, এখান থেকে দেখো তো এদের একদম মেন বরাবর এদিকে একটা দশা হইতেছে না, এদিকে আরেকটা দশা হইতেছে না, এখান থেকে আরেকটা হইতেছে না, সবগুলো কি একটা কি আরেকটার সাথে কি আলাদাভাবে যাচ্ছে না, বোঝা যাচ্ছে না? যারা কি একটা রেখা এই বরাবর কি আছে, ডেগুটার খাদ ধরে দিচ্ছে, এবার বোঝা যাচ্ছে এক জায়গায় কি গর্ত আছে, আরেক জায়গায় কি উঁচা আছে। তো সেম জায়গায় যেখানে আমাদের গর্তটা হয় সেখানে আমরা কি বুঝায়, অন্ধকার বুঝাইতেছে। এখানে আমরা নর্মালি যদি আলোর সাথে তুলনা করি, আরেক জায়গাতে উজ্জ্বল আছে, সেখানে আমরা কি বুঝাইতেছে, উজ্জ্বল বুঝাইতেছে। আমি এইবার এইটা যদি না দেখি, তাহলে আরেকটা ধরো এক্সাম্পল দেখাই। হ্যাঁ এই যে এটা দেখ, Young's double slit experiment. Interference in light waves from two sources was first demonstrated by Thomas Young in 1801. A schematic diagram of the experimental setup is shown here. Light was made to pass through a slit SO. এই যে আমরা একটা উৎস ছিল, এই উৎস থেকে একটা আলো যাচ্ছিল, কোথায় আসছিল, মেন উৎসতে আসছিল। এইখানে আমরা একটা ছিদ্র ছিল, এই ছিদ্র থেকে আলোটা যাচ্ছে। The waves emerging from this slit was made to pass through two parallel slits S1 and S2. দেখো এই জায়গায় এই অংশগুলো যে আছে, এই অংশগুলোর নাম কি, এই যে অংশগুলা, এই অংশগুলা এটা আমার কি ওয়েভ না, আমরা এটা এগুলাকে কি বলি, তরঙ্গ মুখ বলে থাকি না। এগুলা কি তরঙ্গ মুখ আকারে যাচ্ছিল না? যখন তরঙ্গ মুখটা আমার S1 আর S2 তে গেছে, তখন আমার কি করছে দেখো, S1 এবং S2 তে যাওয়ার ফলে তখন সে কি করছে, এই যে দেখো আবার সে দুইটা উজ্জ্বল সৃষ্টি করছে। আবার এইখান থেকে একটা তরঙ্গ আছে, এখান থেকে আরেকটা তরঙ্গ যাচ্ছে, তো যাওয়ার ফলে coherent light sources because waves emerging from them originate from the same wavefront. এই যে একটা পর্দা আছে না, পর্দাতে আমরা দুই রকম পাইছি। দেখো যেখানে আমার এক জায়গায় কি অন্ধকার সৃষ্টি আছে, আরেক জায়গায় কি আছে উজ্জ্বল আছে না, একটু ডার্কের মতো। দেখো আমরা এই যে একটা উজ্জ্বল সৃষ্টি হচ্ছে, একটা অন্ধকার, একটা উজ্জ্বল, একটা অন্ধকার, যখন একটা ইয়ংয়ের বিচির পরীক্ষা, এক জায়গায় কি হবে উজ্জ্বল সৃষ্টি করবে, আর জায়গায় কি সৃষ্টি করবে, অন্ধকার সৃষ্টি করবে। তো দেখো front and therefore maintain a constant phase relationship.
Thomas Young observed that the light from S1 and S2 produced on the viewing screen a visible pattern of bright and এটা হচ্ছে ভিউ স্ক্রিন, এটা হচ্ছে একটা কি পর্দা, যে পর্দার মাঝখানে কি আলোটা কি করছে ফেলছিল। dark parallel bands called fringes. What causes bright and dark fringes? A bright fringe appears if the light emerging from আশা S1 করি বুঝছো। and S2 interfere constructively. আর বোঝা লাগবে, ইয়ংয়ের পরীক্ষা বোঝা লাগবে না, আশা করি এটা হচ্ছে ক্লিয়ার। তাহলে আমরা পরে দেখি। তাহলে আমার এই জায়গায় আসো, এই যে পরীক্ষাটা আছে না, এই দেখো আলোর উৎসটা আমার কি করতেছিল, এটা আমার কি এস উৎস ছিল যেখান থেকে আলোটা আসছে, ছিদ্র মাঝখান দিয়ে আলো তরঙ্গ মুখ হয়ে গেল কোথায় এসে S1 আর S2 তে আপাদিত হয়েছে। আমার এটা হচ্ছে কি এখান থেকে একটু ডি দূরত্ব একটা কি ছিল পর্দা ছিল, এই চিরের একটা মধ্যবর্তী দূরত্ব আছে। যখন আলোটা S1 এবং S2 উৎসতে আসছে, যখন আপাদিত হয়েছে তখন দেখা যাচ্ছে যে এদের কেন্দ্র বরাবর, এই যে দেখো এদের যে কেন্দ্রীয় উৎস আছে না এই বরাবর, সে কি করতেছে উজ্জ্বল সৃষ্টি করতেছে। আবার এখান থেকে চিন্তা করো, এই বরাবর একটা উজ্জ্বল সৃষ্টি করতেছে, অন্ধকার সৃষ্টি করতেছে, এই বরাবর একটা, আবার এই বরাবর আর একটা দেখো, আবার এইখান থেকে দেখো এইখানে বরাবর যাচ্ছে আরেকটা না, একটা জায়গায় এখানে আলোগুলা কিভাবে মিলিত হয়েছে, তরঙ্গ আকারে মিলিত হইতেছে। এইখানে কি সৃষ্টি করতেছে উজ্জ্বল, এটুকু হচ্ছে আমার কি কেন্দ্রীয় উজ্জ্বল হিসাবে, তার মানে কি এইটুকু একটা উজ্জ্বল। আবার এইখানে যেটা আছে এটাও কি করবে উজ্জ্বল সৃষ্টি করবে না, আবার এইখানে যে তরঙ্গ এটা আছে আলোর এটা, সেটাও কি করবে উজ্জ্বল সৃষ্টি করবে। এখানে যে জিনিসটা আছে সেটাও কি করবে উজ্জ্বল সৃষ্টি করবে। এখন এই যে উজ্জ্বলটা সৃষ্টি করতেছে, এইখান থেকে আমার একটা তরঙ্গ যাবে না Y1, এখান থেকে আরেকটা যাবে কত Y2। এই দুইটা তরঙ্গ যদি আমি চিন্তা করি, S1 উৎস থেকে যে তরঙ্গটা যাচ্ছে S1 থেকে কত যাবে, তরঙ্গের বিস্তারটা কি পরিবর্তন হবে, বিস্তারটা সমান থাকবে না, তরঙ্গ দৈর্ঘ্য কি থাকবে সমান থাকবে, এ সাইন কত 2π/λ। এই তরঙ্গটা কোন বেগে যাচ্ছে আলোটা, বি না আলোটাকে সি টি। এখন এখান থেকে যে তরঙ্গটা আমি চিন্তা করো, এই কেন্দ্রীয় উৎস তো উজ্জ্বল গুলা সৃষ্টি করছে, এখান থেকে যে তরঙ্গটার দৈর্ঘ্য হবে, এই তরঙ্গ দৈর্ঘ্যটা এখান থেকে এই জায়গা থেকে এইটা তরঙ্গ দৈর্ঘ্য এইখানে যা মিলিত হয়েছে, আবার এইটার তরঙ্গ দৈর্ঘ্য এইখানে যা মিলিত হয়েছে, এরা দুইটাই কি সমান দূরত্ব অতিক্রম করছে, হ্যাঁ দুইটা কি সমান দূরত্ব অতিক্রম করছে না, আমি জানি না কোনটা আছে। ধরো S1 উৎস থেকে সে কত দূরত্ব অতিক্রম করছে, সেটা সে করছে কত x1 পরিমাণ দূরত্ব অতিক্রম করে, তাহলে সে কি করবে মাইনাসের x1, বুঝছো। তারপরে y2 সমান কত, y2 টাও সেম, যদি আমি y2 এর ক্ষেত্রে a sin কত 2π/λ ইনটু কত সিটি মাইনাসের কত x2, সে কি করছে x2 পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। এই দুইটা একসাথে মিলিত হওয়ার ফলে আমার কি হয়েছে উজ্জ্বল রেখা সৃষ্টি হয়েছে না, এখানে কি দুইটা তরঙ্গ কি একসাথে আপাতিত হয়েছে না, এইভাবে এটার থেকে তরঙ্গটা এখানে সে কি হয়েছে একসাথে আপাতিত হয়। যখন দুইটা তরঙ্গ একসাথে আপাতিত হয় তখন আমরা কি লব্ধি তরঙ্গটা পাই না, y ইকুয়াল টু কত যে y1 প্লাস কত y2 হতে পারে, এখানে উজ্জ্বল সৃষ্টি করবে না কি করবে অন্ধকার সৃষ্টি করবে। যখন উজ্জ্বল বা অন্ধকার সৃষ্টি হয় এটা কার উপর ডিপেন্ড করতেছে, বিস্তারের উপর ডিপেন্ড করতেছে না। এখানে আলোর তীব্রতা, এখানে আমরা কি আলোর তীব্রতা বেশি না, আলোর তীব্রতা বেশি না, এই জায়গায় আমরা যেখানে উজ্জ্বল সৃষ্টি হইতেছে এখানে আলোর তীব্রতা কি বেশি। এখন তীব্রতা হচ্ছে বিস্তারের কিরকম তীব্রতা সমানুপাতে হচ্ছে, তীব্রতা হচ্ছে আমরা কি করছি আলোর তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক, আলোর তীব্রতা হচ্ছে কি বিস্তারের বর্গের সমানুপাতিক, বর্গের সমানুপাতিক, বুঝছো। তাহলে দেখো আমরা এখান থেকে ধরে নিতে পারি আলোর তীব্রতা হচ্ছে কি দ্বারা প্রকাশ করে, কি দ্বারা প্রকাশ করে, তাহলে বিস্তারটা কত এ, তাহলে সমানুপাতিক কত হবে স্কয়ার না। আমি কি এখানে যে তরঙ্গটা সৃষ্টি হয়েছে, এই যে নতুন যে তরঙ্গটা এখান থেকে আলো উৎসটা তৈরি করবে, সে তরঙ্গ দৈর্ঘ্যটা কি থাকবে, তরঙ্গের বিস্তারটা কি সমান থাকবে,
বিস্তার কি পরিবর্তন হবে না? সেই বিস্তারটার পরিবর্তন হয়ে যায় যখন দুইটা তরঙ্গ একসাথে মিলে হয়। এক জায়গায় উজ্জ্বল একটু বেশি যাবে, এক জায়গায় কি হবে, কম হবে। সেটা ডিপেন্ড করবে কার উপর, বিস্তারের উপর। তখন এখানে তুমি কি পাবা, বিস্তারের সমানুপাতিক। এখান থেকে তুমি ধ্রুবক লেখো, ইকুয়াল টু কত, কে স্কয়ার। বুঝছো? পরীক্ষা চিত্র চিত্র আঁকাবা এটা। দেখা শেষ। আসো এখন আমরা নতুন একটা জিনিস দেখি। ধরো আমার কাছে এটা ছিল একটা কি ছিদ্র, এটা আমার এস উৎস ছিল, মানে দুইটা ছিদ্র ছিল, এটা একটা ছিদ্র, এটা আরেকটা ছিদ্র নর্মালি। আর এটা আমার এখান থেকে কতটুকু দূরত্বে, ডি দূরত্বে একটা পর্দা আছে। এখন আমার ধরে নাও আমার এটা হচ্ছে একটা ছিদ্র S1, এটা হচ্ছে S1, আর এটা হচ্ছে কত আমার S2। আমার কেন্দ্রীয় উজ্জ্বল দূরটা কোথায় হবে? কেন্দ্রীয় উজ্জ্বল এদের মাঝ বরাবর হবে, তাই না? আমি জানি না, এখান থেকে একটা উজ্জ্বল দূর ধরে নিলাম, আমার সে কি করছে, এই বিন্দুতে উজ্জ্বল দূর সৃষ্টি করছে। কোথায়? পি বিন্দুতে। পি বিন্দুতে সে কি করছে, উজ্জ্বল দূর কি, এই দুটা কেন্দ্রীয়, এটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল দূর। হ্যাঁ, এটা হচ্ছে কেন্দ্রীয়, মানে হচ্ছে মেন যে উজ্জ্বল দূরটা। কালকে লাইট ক্লাস ছিল না, তো সরাসরি দেখাচ্ছি যে একদম মাঝ বরাবর একটাই থাকে, যেটাতে বোঝা যায়। এইখানে সেম ভাবে এই অঞ্চলটুকু হবে আমার কি, কেন্দ্রীয় উজ্জ্বল দূর। এই উজ্জ্বল দূর থেকে আমি ধরে নিলাম এই পি বিন্দুতে দুইটা কি হয়েছে, তরঙ্গ দুইটা একসাথে মিলিত হয়েছে, আপাতিত হয়েছে। এই যে এখান থেকে যে তরঙ্গটা যাচ্ছে, ধরে নাও সে তরঙ্গটা কত, এভাবে যাচ্ছে, এভাবে এইখানে যাচ্ছে, এইটার তরঙ্গটা এভাবে এই বিন্দুতে মিলিত হইতেছে। দুইটার কি সমান দূরত্ব অতিক্রম করতেছে না, তাই না? এইখানে আমার এদের মধ্যে যে তরঙ্গ দৈর্ঘ্যটা আছে সেটা কতটুকু আছে, এখান থেকে ধরে নাও সে দৈর্ঘ্যটা কত, এইখান থেকে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এটা x1 পরিমাণ। আবার এইটা থেকে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, সে x2 পরিমাণ দূরত্ব অতিক্রম করে না? সে কত, x2 পরিমাণ দূরত্ব অতিক্রম করে। এইখানে যখন মিলিত হয়েছে এদের মধ্যে কি দশাটা কি সেম ছিল? এটা আর এটার কি দশাটা কি একই? হ্যাঁ, এই দুইটার মধ্যে কি দশা একই? এই যে S1 আর S2 এই যে দুইটার দশা কি একই? আমরা সূত্র কি করছি, y = y1 = কত পাবো, a sin 2π/λ কত পাবো, ct মাইনাস এর কত x1, আর একটা কথা y2 ইকুয়াল কত, a sin 2π/λ ct মাইনাস এর কত x2 না? এখন এখানে এই দুইটা দশা কোনটা, এইটুকু দশা না, এটার জন্য এটা দশা, এটাকে আমি দশা 1, আর এটা হচ্ছে আমরা কত, এইটুকু হচ্ছে আমরা কত, দশা 2। তাহলে দুইটার কি দশা কি সেম না, দুইটা দশার কি আছে, পার্থক্য আছে। তাহলে আমি এই দুইটার দশা পার্থক্যটা কেমন সেটা আমরা একটু দেখবো। তার আগে আসলে আমরা এই দুইটার মাঝখানে আমি যদি এই বিন্দু থেকে এটার উপর একটু লম্ব টেনে দিই, বলতো এটার উপর যদি আমি একটা লম্ব টেনে দিই, এইটুকু দূরত্ব কত হবে? ধরো আমার এই বিন্দুটা হচ্ছে
এখন একটা বিন্দু, সেই বিন্দুটা হচ্ছে আমার কত, এন বিন্দু। এখন আমার এই জায়গায় বলো তো এই পি এন সমান কতটুকু লিখতে পারবে? পি এন সমান এইচ টু মাইনাস এক্স। আমি এটাকে একদম এটার উপর বসাই দিতে পারি, একদম এইখানে। এইটুকুর দূরত্ব কত হবে? সেটা এক্স ওয়ান হবে। কোন থেকে? এই অংশটুকু থেকে। এতটুকু দূরত্ব হচ্ছে কি আমার এক্স ওয়ান। আমার এইটুকু তার কি তাদের মধ্যবর্তী দূরত্বের মানে পথের পার্থক্য না? সে দূরত্ব অতিক্রম করছে কত, এক্স ওয়ান আর একটা এক্স টু। তাহলে এদের মধ্যে পথ পার্থক্য কত, মানে কতটুকু দূরত্ব পরিবর্তন আছে? এই দূরত্বটুকু না? এই দূরত্বটুকু আমি কেমনে বের করতে পারি? তাহলে এই দূরত্বটুকু হচ্ছে আমার এক্স টু মাইনাসের কত, এক্স ওয়ান। বুঝছো? এইটুকু আমরা কি বলবো, এস টু এন ইকুয়াল কত, এক্স টু মাইনাসের কত, এক্স ওয়ান। এটাকে আমাদের বলা হয় কি পথ পার্থক্য। ওকে, দেখো দেখেছিস। এখন আসো এদের হ্যালো মধ্যবর্তী। আচ্ছা আগে আসো দেখি তোমার যে এমসিকিউ ধরে নি। হ্যালো আচ্ছা দেখো এই জায়গায় আমার এই জিনিসগুলা জানা লাগে। প্রথম কাজ, ব্যতিচার। ব্যতিচার কয় ধরনের আমরা কালকে পড়ছি না? কালকে পড়াইছিলাম ব্যতিচার দুই ধরনের। দেখো না কালকে পড়েনি, দেখো ব্যতিচার কয় ধরনের? একটা বাবা দুই ধরনের। ব্যতিচার হয় কখন? যখন দুইটা তরঙ্গ কি হয়, উপরিপাতিত হয়। একটা হচ্ছে গঠনমূলক ব্যতিচার, আর দুই নম্বরটা হচ্ছে কি ধ্বংসাত্মক ব্যতিচার। লাইকো হ্যাঁ, একটা হচ্ছে কি গঠনমূলক ব্যতিচার, আর দুই নম্বরটা হচ্ছে কি ধ্বংসাত্মক ব্যতিচার। বুঝছে? তো দেখো আমাদের গঠনমূলক ব্যতিচার, গঠনমূলক ব্যতিচার জিনিসটা কি? আমার আলো যখন ব্যতিচার হবে তখন তো অবশ্যই কি হওয়া লাগবে, দুইটা একসাথে কি হওয়া লাগবে, একই বিন্দুতে আপতিত হওয়া লাগবে। সেখানে আপতিত হওয়ার ফলে আমরা বুঝতে পারবো তরঙ্গ দুইটা উজ্জ্বল না অন্ধকার। প্রথমত দেখো, যদি আমার বলছে কি দুটি সুসংগত উৎস থেকে নিঃসৃত কিন্তু একই তরঙ্গ দৈর্ঘ্যটা কি হওয়া লাগবে, একই হওয়া লাগবে এবং সমান বা প্রায় সমান বিস্তার বিশিষ্ট। প্রায় সমান বিস্তার বিশিষ্ট মানে কি দুটি আলোক তরঙ্গ উপরিপাতনের ফলে যেখানে উজ্জ্বলতা বেড়ে যায় কোথায় আমরা দেখলাম না, যেখানে উজ্জ্বল সৃষ্টি হইতেছে সেখানে কি করবে গঠনমূলক ব্যতিচার। এই জায়গায় আমরা যখন এই পরীক্ষাটা দেখলাম, যে এই পরীক্ষাটা তাই না, এই অংশটুকুটা আছে,
আমার এই যে এই জায়গায় উজ্জ্বল সৃষ্টি হয়েছে না, আর এটা আমার অন্ধকার না, এটা উজ্জ্বল এটা অন্ধকার, তাহলে এইখানে যে ব্যতিচারটা সৃষ্টি করবে সেটা কি ধরনের ব্যতিচার হবে? সেটা হচ্ছে কি গঠনমূলক। এটা হচ্ছে আমার কি গঠনমূলক ব্যতিচার। এখন যখন গঠনমূলক ব্যতিচার হবে তখন সেইখানে বিস্তারটা বাড়বে না কমবে? যখন গঠনমূলক ব্যতিচার হবে তখন সেখানে বিস্তার বাড়বে না কমবে? তাহলে দেখো এখানে কি, আচ্ছা ব্যতিচার এটা দেখো, তাহলে আমি কি উজ্জ্বলতা বেড়ে যায় এবং আলোর তীব্রতা বৃদ্ধি পেল, তাকে আমরা কি বলি? গঠনমূলক ব্যতিচার বলি। তাহলে যখন যেখানে গঠনমূলক ব্যতিচার হবে সেখানে কি করবে? বিস্তারটা কি পাবে? বিস্তার বৃদ্ধি পাবে। ওকে, আর বিস্তারের আমরা কি করছি? তীব্রতা, আলোর তীব্রতা কার উপর ডিপেন্ড করে? বিস্তারের উপর না? বলো তো, ই প্রপোর্শনাল কত স্কয়ার না? আলোর তীব্রতা কি বিস্তারের কি বর্গের সমানুপাতিক। এখানে যদি তুমি সমানুপাতিকটা তুলতে চাও তাহলে একটা ধ্রুবক ব্যবহার করতে পারো, কে স্কয়ার। আমি এটাকে এইভাবে লিখতে পারি, ই বাই স্কয়ার ইকুয়াল টু কত? তাহলে দেখো আমার এই অংশটুকু আসতেছে। এখন এখান থেকে যদি দুইটা বিস্তার হয়ে যেত তীব্রতার অনুপাতটা কেমন হতো? ধরো আমার কাছে একটা বিস্তার আছে, ই ইকুয়াল টু ই ওয়ান, তাহলে প্রফেশনাল কত আসতো? এ ওয়ান স্কোয়ার। একটা বিস্তারের জন্য তড়িৎ তীব্রতা কত হতো? এত। সেক্ষেত্রে আমরা কত পাইতাম? ই ওয়ান বাই এ ওয়ান স্কোয়ার ইকুয়াল টু কত? কি? তাহলে যে কোনো ক্ষেত্রে আমার এই দুইটার অনুপাত কি থাকবে? সবসময় ধ্রুবক। তীব্রতা আর হচ্ছে কি বিস্তার, এটার অনুপাত কি থাকবে? একটা ধ্রুবক সংখ্যা। সেম ভাবে আমি আরেকটা বিস্তার যদি চিন্তা করি সেই ক্ষেত্রে আমি কি তরঙ্গটা কি হবে? তীব্রতাটা কি হবে? বিস্তারের বর্গের সমানুপাতিক হবে। সেক্ষেত্রে আমি কি লিখতে পারবো? ই টু ডিভাইডেড বাই এ টু কত হচ্ছে কত কে। এই দুইটার যেহেতু ধ্রুবক সমান, তাহলে আমি কি যে কোনো ক্ষেত্রেই এদেরকে সমানুপাতিক আকারে লিখতে পারবো না? ই ওয়ান বাই এ ওয়ান স্কোয়ার ইকুয়াল কত? ই টু বাই এ টু স্কোয়ার ইকুয়াল কত কে। ওকে, আচ্ছা ধ্বংসাত্মক ব্যতিচার, ধ্বংসাত্মক ব্যতিচার। দেখো ধ্বংসাত্মক ব্যতিচার কাকে বলে? কি বলছে? দুটি সুসংগত উৎস থেকে নিঃসৃত, দুটা সুসংগত উৎস থেকে নিঃসৃত কিন্তু একই তরঙ্গদৈর্ঘ্য বা প্রায় সমান বিস্তার বিশিষ্ট দুটি আলোক রশ্মি উপরিপাত ফলে অন্ধকার বা হচ্ছে কি প্রায় অন্ধকার সৃষ্টি হয়। এটা হচ্ছে অন্ধকার বা হচ্ছে কি প্রায় অন্ধকার সৃষ্টি হলে তাকে আমরা কি বলি? ধ্বংসাত্মক ব্যতিচার বলি। বুঝছো? বলো আনসার কি হবে? এটা ডি, উপরিপাতন। উপরিপাতন। অন্তঃস্থ উপরই অর্থাৎ এটা টাকা উঠে 21।
9/4 এ 9/4 কিভাবে আসছে দেখো, আমরা কি বললাম তো বিস্তারে স্কয়ার ওয়ান থেকে বাই E2 ইকুয়াল কত লিখতে পারি আমরা, A1² বাই কত A2²। তো এইখানে বলছে দুটি সুষম উৎসের বিস্তার অনুপাত বলে দিচ্ছে কত 3/2। তো সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, কত আসবে 3/2 উপরে কত স্কয়ার ইকুয়াল কত 9/4। এর আনসার কোনটা 9/4। ওকে দেখো ব্যতিচার সি হুম ব্যতিচার কোনটা হবে, ইয়ংয়ের ডিসি পরীক্ষায় কোন আলোকীয় ঘটনা প্রদর্শন করে, সহজ জিনিস এটা, একই প্রশ্ন সেমই তো। সেম প্রশ্ন না, এটা বি ব্যতিচার। আর সিলেট বোর্ড, যশোর বোর্ড আসছে, এটা কোন বোর্ডে, কুমিল্লা বোর্ড, সবগুলো কঠিন কঠিন বোর্ড। তাহলে কোনটা হবে বি ব্যতিচার। আচ্ছা ওরা যে বলে প্রশ্ন কঠিন হয়, এখন তো প্রশ্ন ইজি মনে হইতেছে। পড়ার পরে করলে তো প্রশ্ন ইজি মনে হবে, হ্যাঁ পড়ার পরে অ্যান্সার করলে তো প্রশ্ন ইজি মনে হবে। পড়তেছি, পড়ে গরম গরম অ্যান্সার করতেছি। হ্যাঁ। বলো এটা কি হবে, একই কম্পাঙ্কে দুটি তরঙ্গের বিস্তারের অনুপাত এত, এই দুটি তরঙ্গের উপরিপাতনের হলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তীব্রতার অনুপাত কত? সর্বোচ্চ হলে 3/4 আর সর্বনিম্ন হলে 3/2। না হয় না, সর্বোচ্চ দেখো আমরা দুইটা অনুপাত বলে দিছি কত, A1/8 ইকুয়াল কত, যে 1 বাই কত 3। এ সমান কত লিখতে পারি, A1 সমান 1 না, A2 সমান কত লেখা যায় 3 লেখা যায়। এই দুইটা লব্ধি বিস্তার কত হবে, সর্বোচ্চ লব্ধি আর আর ম্যাক্সিমাম, তাই না, এটা কি সমানভাবে যাচ্ছে না, তাহলে কত 4, আর এটা কত আর মিনিমাম, এটা কত হবে 3 - 1 2 হল কত, 3 - 1 ইকুয়াল কত 2। এতটুকু তুমি পাইতেছো। হ্যাঁ তাহলে এখন তীব্রতার সূত্র কি বলো তো, E1 ডিভাইডেড বাই কত E2 ইকুয়াল আমরা কত, তাহলে এ হবে, হ্যাঁ এ হবে 1/4। তাহলে আমরা কি উপরে কত আসবে, উপরে হচ্ছে 16, নিচে আসবে কত 8। যদি তুমি 2 দ্বারা ভাগ করো কত হয়, 8 দ্বারা ভাগ করলে আর দ্বারা ভাগ করলে 2/1 2/1 2/1 আসবে কি কি তো আচ্ছা, নাই। সর্বোচ্চ এবং সর্বনিম্ন লব্ধি, সর্বোচ্চ লব্ধি হচ্ছে পজিটিভ, সর্বনিম্ন লব্ধি হচ্ছে কত নেগেটিভ, এদের অনুপাত হবে কত, তা আসবে কত 2:1। ওকে এখানে তো নাই, এই যেটা অন্য কোনো ওয়ে আছে করার, এই দুটো তরঙ্গের উপরিপাতন সর্বোচ্চ এবং সর্বনিম্ন লব্ধি। সর্বোচ্চ হলে লব্ধি দুইটার বিস্তারটা কি লাগবে, একই দিকে বাড়া লাগবে, আর সর্বনিম্ন কি লাগবে, সর্বনিম্ন কমা লাগবে, বড়টা থেকে কি লাগবে, ছোটটা বাদ দেওয়া লাগবে, এদের অনুপাত। হ্যাঁ স্কয়ার, এটার উপর স্কয়ার করলে কত হয় 16, আচ্ছা এটা 4 সরি এই জন্য বলিস, এই জায়গায় 4, এখন কত আসবে, যদি আমি 4 দ্বারা কাটি, উপরে 4 নিচে কত 1, তাহলে কত E1/E2 ইকুয়াল কত 4 ইসটু কত 1। তাহলে আনসার কোনটা, 2 নাম্বারটা, বুঝছো? যে এইখানে আমি হিসাব 2 লিখে এখানে 8 করে দিচ্ছি। আরেকটা প্রশ্ন আছে, আচ্ছা ওই প্রশ্ন পরে দেখি। এখন আসো আমার পথ পার্থক্য এবং দশা পার্থক্যের মধ্যে সম্পর্ক, এটা পড়ছো না, তরঙ্গ চ্যাপ্টার পড়ছো না, তরঙ্গ চ্যাপ্টারের মধ্যে তো সম্পর্কটা পড়ে আছে, পথ পার্থক্য এবং দশা পার্থক্য।
আমি ধরো S1 উৎসের জন্য যে তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি কত, y1। দেখো এটা সমান কত পড়ছে, y1 ইকুয়াল টু কত, a sin 2 পাই বাই ল্যামডা, সিটি মাইনাসের কত x1, আরেকটা কত y2 ইকুয়াল কত, a sin 2 পাই বাই ল্যামডা, সিটি মাইনাসের কত x2, তাই না? আমি এইটুকুকে আমি দশা 1 ধরলাম, এটা হচ্ছে আমার কত দশা, এটা হচ্ছে আমার কত ডেল্টা 1, আর এইটুকুর দশাটা কত, দশা হচ্ছে কত ডেল্টা 2। এদের মধ্যকার দশা পার্থক্য, দশা পার্থক্য। দেখো এই দশা পার্থক্যের ক্ষেত্রে আমি কি কি করবে, আমি কি একটা ডেল্টা ডেল ইকুয়াল টু কত, ডেল 1 মাইনাসের কত ডেল 2, এদের দুইটা দশা পার্থক্য বের করলাম। তাহলে ধরো প্রথমটার জন্য 2 পাই বাই ল্যামডা, সিটি মাইনাসের কত x1 মাইনাসের কত 2 পাই বাই ল্যামডা, সিটি মাইনাসের কত x2, তাই না? এটা হচ্ছে আমি কি ডেল x। তাহলে এখান থেকে আমি কি করতে পারি, তাহলে আমি ডেল x ইকুয়াল আমি মাইনাস যদি গুণ করে দিই কি কি হবে, যদি 2 পাই কমন নিয়ে নিই, 2 পাই বাই ল্যামডা কমন নিই, আমি 2 পাই বাই ল্যামডা, এখানে কত সিটি মাইনাসের কত x1 মাইনাসের কত সিটি প্লাসের কত x2, তাই না? এতটুকু পাইছি, তাহলে আমার এখান থেকে এইটুকু কাটা যাচ্ছে, সিটি আর সিটি কাটা, তুমি কত পাবা 2 পাই বাই ল্যামডা x2 মাইনাসের কত x1, এটা হচ্ছে আমার কি ডেল্টা x। আমার এইটুকুকে কি বলা হয়, এটাকে, এটা হচ্ছে আমার কি পথ পার্থক্য। তাহলে আমি এইটুকু কি বলতে পারি যে ডেল x ইকুয়াল টু কত 2 পাই বাই ল্যামডা ইন্টু কত পথ পার্থক্য, আর এটাকে হচ্ছে আমার কি দশা পার্থক্য ইকুয়াল টু কত 2 পাই বাই ল্যামডা ইন্টু কত পথ পার্থক্য। দেখো তাহলে এটা সাথে চিত্রটা আঁকাই নিও, তাহলে সুবিধা হবে বুঝতে আরো। না ঠিক আছে, চার্জ নেই কোনো। বেশ, দেখো আনসার কি হবে, কি বলছে, যে বলছে একটি তরঙ্গের দুটি বিন্দুর দশা পার্থক্য বলছে, একটি তরঙ্গের দুটি বিন্দুর দশা পার্থক্য এত হলে বিন্দু দ্বয়ের মধ্যে পথ পার্থক্য কত হবে। বলো কত হবে, খাতায় ক্যালকুলেশন করো, খাতায় ক্যালকুলেশন করো। কত আসবে, 11 পাই স্কয়ার বাই 4 ল্যামডা না, এই পাই পাই কাটা, এই পাশে 2টা নিয়ে এসে পড়ো, 11, এই ল্যামডাটা এই পাশে গুণ হয়ে যাবে, আর 2 আর 2 গুণ করলে কত হয় 4 ইকুয়াল টু x2 মাইনাসের কত x1, এটা হচ্ছে কি তার পথ পার্থক্য। এটার আনসার কি হবে, কি বলছে বিন্দুটার এত হলে দশা পার্থক্য কত, এটা কি বলছে তরঙ্গ দুটি বিন্দুর দূরত্ব বলছে,
দূরত্ব বুঝাইতেছে, কি বুঝাইতেছে? কি হবে? শুধু পাই। আচ্ছা আমরা দেখি, আমি কি পড়ছি, সূত্র কি পড়ছি, যে 10 আর পার্থক্য করছে না, Lx ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা। কত পাতা কত বলছে? 3 ল্যামডা বাই 2। ল্যামডা এটা কাটা, 2 কাটা, তাহলে কত আসবে? 3 পাই। বুঝছো? 3 পাই। 3 পাই আছে। প্রশ্ন ভুল করছে। তরঙ্গ দুটি বিন্দুর দূরত্ব হচ্ছে 3 ল্যামডা বাই পাই। আমি সূত্র কি বললাম? এটা কি সূত্র পড়ছি না? পথ পার্থক্য এতটুকু, 3 পাই বাই 3 পাই হবে না? 3 পাই এখানে হচ্ছে 3 পাই হবে। এই 2 কাটা যাবে, কিন্তু এই 2 কাটা নাই। ওকে, চলো পরের প্রশ্ন দেখি। এটা সেম প্রশ্ন নাকি? এটার সম্পর্ক কি? বলছে নিচের কোন সমীকরণটি তরঙ্গ দৈর্ঘ্য এবং দশার মধ্যে সম্পর্ক? তরঙ্গ দৈর্ঘ্য আর দশা, সূত্র কি? দশা তরঙ্গ দৈর্ঘ্য, সি শিওর? এটা এটার আনসার কি হবে? কোনটা হবে বলো? সি? তাহলে আনসার হচ্ছে দুইটাই। হ্যাঁ, হ্যাঁ ও বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়। এইটা আসো, এটা আসো, এটা আনসার ক্লিয়ার করো। বুয়েট আসছে 15-16, এটা বের করতে হচ্ছে। সে বলছে যে 3 পাই বাই 2, আচ্ছা 2 পাই বাই 3 দশা পার্থক্য সদৃশ দুটি তরঙ্গ অস্থায়ী তরঙ্গ একই দিকে দাবিত হচ্ছে। এদের বিস্তার যথাক্রমে 4 আর এটা হচ্ছে 5 হল, এদের লব্ধি তরঙ্গ কত? তুমি কি করতেছো? দেখো এই লব্ধি যখন দেখো একই দিকে দাবিত হচ্ছে, বলছে না একই দিকে, দুইটা তরঙ্গ যখন একই দিকে যায়, এটা দুইটা অ্যাঙ্গেল আসছে। মনে করো এটা একটা কণা, এই কণাটা, এই কণার উপর দুই দিক থেকে দুইটা বল টানতেছে। একটা বল টানতেছে কত? 4, আর এটা হচ্ছে 5।
এদের মধ্যবর্তী দশা মানে কি অ্যাঙ্গেলটা বলছে, দশা মানে অ্যাঙ্গেল, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত, পাই বাই 3। তাহলে এদের লব্ধিটা কোন বরাবর হবে, এদের মাঝ বরাবর যে কোনো এক জায়গায় হবে না, লব্ধি। আমরা লব্ধিটা লিখতে পারি যে লব্ধি ইকুয়াল টু রুট ওভার, আচ্ছা আমরা এখানে এ ধরতে পারি a1 স্কয়ার প্লাস কত a2 স্কয়ার প্লাস 2a1 a2 ইন্টু কত cos ডেল্টা, cos কত ডেল্টা। তাহলে এর মান কত রুট ওভার 4 স্কয়ার প্লাস হচ্ছে কত 5 স্কয়ার প্লাস 2 ইন্টু 20 একবারে লিখে দিলাম cos কত পাই বাই 3। পাই বাই 3 মানে কত 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান কত হাফ। তাহলে এখানে হাফ কাটা যাবে, থাকবে 2, তাই না? তাহলে 16 প্লাসের 25 প্লাসের কত 20 কত আছে 41 61 না 61, এটা বুঝছো? এত একক, এটা এত একক। একটু প্রশ্ন একটু পেঁচাই দিলে সমস্যা না? হ্যাঁ বুঝছো তুমি? প্রশ্ন আছে? আচ্ছা এখন আমরা এই দুইটার যে লব্ধিটা আছে হলো আচ্ছা আলোর ব্যতিচারে গাণিতিক ব্যাখ্যা করি আমরা। ধরো আমার কাছে দুইটা উৎস ছিল, তাই না? আমার এখানে একটা ছিদ্র, এটা একটা ছিদ্র, এটা আরেকটা ছিদ্র। এই দুইটা ছিদ্র এটা কি আছে, একটা দূরত্ব আছে, সে কতটুকু দূরত্বে হচ্ছে ডি দূরত্বে অবস্থান করতেছে, পর্দা দুইটা কি করতেছে ডি দূরত্বে অবস্থান করে। আমার এখান থেকে এই আলোর তরঙ্গটা এইখানে বিন্দুতে মিলিত হয়েছে, সে কোথায় এখান থেকে এইটুকু, এটা হচ্ছে আমার S1 তীর থেকে S2 তীর থেকে দুইটা তরঙ্গ যাচ্ছে না, এখানে একটা লব্ধি তরঙ্গ পাবো আমরা। এই দুইটার ফলে আমরা কি পাই, একটা লব্ধি তরঙ্গ। এটা হচ্ছে আমার কত x1, এটা হচ্ছে আমার কত x1 আর এটা হচ্ছে কত আমাদের x2। আমি দুইটা তরঙ্গের ক্ষেত্রে সেটা যদি আমি সমাধান করি, দেখো একটা y1 সমান কত a sin কত 2 পাই বাই ল্যামডা ct মাইনাস এর কত x1, আরেকটা কত y2 ইকুয়াল টু কত a sin 2 পাই বাই ল্যামডা ct মাইনাস এর কত x2, তাই না? এখন এই দুইটা যখন এখানে মিলিত হয়েছে তখন লব্ধি তরঙ্গটা কত হবে, লব্ধি তাহলে y ইকুয়াল টু কত পাবো y1 প্লাস মাইনাসের কত y2 না, এটুকু আমরা ক্যালকুলেট করছি। তাই না? এখান থেকে যদি y1 এর মানটা শুধু বের করি, পজিটিভ y ইকুয়াল টু কত y1 প্লাস কত y2। এখন আমি সমীকরণটা কি করছো, a sin 2 পাই বাই ল্যামডা ct মাইনাসের কত x1 প্লাস কত a sin কত 2 পাই বাই ল্যামডা ct মাইনাসের কত x2 না। এখন এই দুইটার দিকে কি কমন যায়, এ কমন যায় না, তাহলে এখানে আমি কি লিখতে পারি sin 2 পাই বাই ল্যামডা ct মাইনাসের x1 প্লাস এ sin কত 2 পাই বাই ল্যামডা ct মাইনাসের কত x2 না, এইটুকু পাইছি। এখন এই দুইটা পাইছি, এখন বলে এখানে কি সূত্র বল, sin c প্লাস sin d সূত্র পড়ে না, এগুলো লেখছো দেখবো না লেখো।
কোনটা? না, ভেক্টর চিহ্ন হয় কিন্তু দেওয়া দরকার। এখানে তুমি কিন্তু দিক বুঝাইতেছে, এখানে তো দিক বুঝাইতেছে আমি। হয়েছে? দেখো আমরা পরবর্তী পেজে, তাহলে আমি এখানে কি পাবো? y ইকুয়াল টু, দেখো অর্থাৎ a ইন্টু 2, আমরা সাইন 2 সাইন সি প্লাস সাইন ডি সূত্র কি পড়ছো? সাইন ডি সূত্র 2 সাইনে সাইন সি প্লাস ডি ডিভাইড বাই 2 cos সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2, তাই না? তাহলে আমি কত লিখব? 2 সাইন সি, সির মান কত? প্রথমটা দেখো তো, প্রথমটা হচ্ছে কত? 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস x1, তা এখানে আমার কত আসবে? 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাসের কত? x1 প্লাস আমরা কত লিখব? 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাসের কত? x2 ডিভাইডেড বাই কত? 2 না, এটা তো লেখা যায় 2 ডিভাইডেড বাই 2। পরেরটা আছে কি কিন্তু কত? cos নিচে লিখলাম, হ্যাঁ, cos 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাসের কত? x2। ওকে, এইটুকু হচ্ছে মাইনাস কত? 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাসের কত? x1 ডিভাইডেড বাই কত? 2। এখন উপরে কি কি কাটাকাটি যাবে? যদি আমি মাইনাস গুণ করে দিই, উপরে কাটাকাটি যায়? আচ্ছা, আমরা একটু দেখি কি কাটাকাটি যায়। আমি এখানে কি লিখতে পারি? y ইকুয়াল টু জাস্ট 2a cos sin, এপাশে আমি যদি 2 পাই বাই ল্যামডা কমন নিয়ে নেই, 2 পাই বাই ল্যামডা কমন নিলে কি থাকে? সিটি মাইনাসের কত? x1 প্লাস সিটি মাইনাসের কত? x2। নিচে কত থাকবে? নিচে হচ্ছে ডিভাইডেড বাই 2, এটাই থাকতেছে না? এখন এইটুকু তুমি পাইতেছো। এন্ড কজের ক্ষেত্রে কি আসতেছে? cos, আমার এখান থেকে 2 পাই বাই ল্যামডা যদি আমি কমন নিয়ে নিই, 2 পাই বাই ল্যামডা কমন নিলে কি যায়? আমার কতটুকু থাকে? এখানে হচ্ছে x1 না x2, তাহলে কত আসবে? সিটি মাইনাসের x1 মাইনাসের সিটি কত প্লাসের কত? x2, এতটুকু থাকতেছে না? এখন এখানে আবার নিচে কি আছে? ডিভাইডেড বাই 2, এই সিটি কাটা, উপরে কি থাকতেছে? যে 2a sin, এখান থেকে আমার কি এখানে 2 আসবে না? 2 পাই বাই ল্যামডা ইন্টু এই একটা দুইটা কয়টা? সিটি বাই 2 মাইনাস, আমি যদি মাইনাস কমন না নিই, মাইনাস কমন নিলে আমার কি থাকতেছে? x1 প্লাসের কত? x2 ডিভাইডেড বাই কত? এটা লেখা যায়? এদিকে দেখো, এটা লিখতে পারি, এখান থেকে কিন্তু লিখছি একবারে। এখন আসো cos, এখানে কি লেখা যায়? সিটি কাটা, তাহলে এখানে কত? x2 মাইনাস x1 না? 2 পাই বাই ল্যামডা ইন্টু কত? আমার এখানে কত আছে? আচ্ছা, x2 মাইনাসের কত? x1 ডিভাইডেড বাই কত? 2, এই 2 কাটা, এতটুকু তুমি পাইতেছ, এটুকু পাইছো, রাইট? হ্যালো, হয়েছে? তাহলে এখন দেখো, আমরা এই সমীকরণটাকে আমি এভাবে লিখতে পারি যে y ইকুয়াল টু যে 2a cos,
টু আচ্ছা পাই বাই ল্যামডা x2 মাইনাসের কত x1 না। এই জায়গায় দেখো আমার এই টুটু কাটা গেলে পাই বাই ল্যামডা ইন্টু x2 মাইনাস x1 না। আর এই পাশে যা ছিল তাই লিখবো। আমরা এই পাশে কত পাইছি সাইন কত 2 পাই বাই ল্যামডা সাইন 2 পাই বাই ল্যামডা সিটি বাই 2। আমি এখানে কি পাইতেছি সিটি বাই 2 মাইনাস x1 প্লাসের কত x2 বাই 2। এখন এই যে বিস্তারটা আমার এই তরঙ্গটা কার উপর ডিপেন্ড করতেছে, এই যে y এর মানটা কার উপর ডিপেন্ড করতেছে বলো তো, এর মানটা কার উপর ডিপেন্ড করতেছে এটা এর মানটা কার উপর ডিপেন্ড করে এর উপর এটার উপর এইটুকু সম্পূর্ণ এইটুকুর উপর ডিপেন্ড করতেছে এই বিস্তারের উপর। তাহলে দেখো আমরা y সমান কত করছি y ইকুয়াল টু a sin 2 পাই বাই ল্যামডা কত সিটি মাইনাসের কত x না। এই সমীকরণটা পড়ছি না তরঙ্গের। আমি এইটার সাথে এটা তুলনা করলে আমার যদি এই লোক দিয়ে এইটার মান বাড়াইতে চাই তাহলে আমি কি করতে হবে এই বিস্তারের মানটা বাড়াইতে হবে। এখন বিস্তারের মান কেমনে বাড়াইতে পারি এইটুকু যদি আমি বিস্তার হিসেবে কল্পনা করি আমি এখানে y ইকুয়াল টু কত পাবো y ইকুয়াল টু যার সাথে কত a sin কত 2 পাই বাই ল্যামডা সিটি বাই 2 দশা কত x1 প্লাসের কত x2 ডিভাইডেড বাই কত বুঝছো। এটুকু এখন আমার এইটুকু আসছে তাহলে আমার বিস্তার কোনটুকু এটা না। অতএব আমাদের বিস্তারটা কত পাইতেছ অতএব বিস্তার a ইকুয়াল টু 2a cos পাই বাই ল্যামডা x2 মাইনাসের কত x1। এখন আমার এর মানটা কার উপর ডিপেন্ড করে cos এর মানের উপর ডিপেন্ড করে না এর উপর ডিপেন্ড করতেছে। এখন আমরা বিস্তারটা কেমনে পাইতে পারি চিন্তা করো যখন তরঙ্গ দুইটা একটা তরঙ্গ আরেকটা তরঙ্গ এইটার উপর একই দিক থেকে তরঙ্গ দুইটা মিলিত হবে তখন বিস্তারটা কেমন হতে পারে সর্বোচ্চ বিস্তার কত দুইটা তরঙ্গ এ বিস্তারে যাচ্ছে হ্যাঁ 2a হবে না। তাহলে আমার আবার cos এর মানটা কিরকম হতে পারে সর্বোচ্চ কত 1 না। আমার সর্বোচ্চ তাহলে এই বিস্তার মানটা এটার উপর ডিপেন্ড করতেছে এই বিস্তারটা আমি এর সমান কত লিখতে পারি সর্বোচ্চ বিস্তার প্লাস মাইনাস 2 লিখতে পারি না। আমরা এই এর পরিবর্তে আমি প্লাস মাইনাস কত 2 লিখতে পারি হ্যাঁ কারণ আমরা কি সর্বোচ্চ বিস্তার বা একই দিক থেকে যে দিক দিয়ে যাক একদম সর্বোচ্চ দিক দিয়ে যাক আর সর্বনিম্ন দিক দিয়ে যাক তাহলে প্লাস মাইনাসের কত হবে 2a হবে। তাই আমরা cos 2 এর সমান কত পাইছি 2a cos কত পাই বাই ল্যামডা কিন্তু কত x2 মাইনাসের কত x1 তাই না ইকুয়াল কত প্লাস মাইনাসের 2a। এখান থেকে এখন আমার এই জায়গায় চিন্তা করো এই জায়গায় থেকে আমরা বুঝতে পারবো কখন গঠনমূলক ব্যতিচার হবে কখন অন্ধকার হবে যখন দুইটা বিস্তার একই দিক থেকে হয়ে যাবে। তাহলে আমরা যদি এইভাবে তরঙ্গ আকারে চিন্তা করি নর্মালি চিন্তা করো এখানে যখন এইখানে আসছে তাহলে তরঙ্গটা আমি দেখতে পাচ্ছি না এখানে আসলে কি তরঙ্গ দেখা যায় হ্যাঁ এখানে তরঙ্গ দেখা যায় যখন দেখা যায় না তখন এদের মধ্যবর্তী কোণের মানটা কত হবে একদম 0 মানে cos এর মান কত হয়ে যাবে 0 হয়ে যাবে না cos কত হবে cos 0 হয়ে যাবে না cos 0 মান যেখানে থাকবে সেটার মান কত হবে সরি 90 ডিগ্রি cos 90 ডিগ্রি হলে কি 0 হয়ে যাবে তখন তরঙ্গটা কি থাকবে শূন্য অবস্থান থাকবে। তার মানে ওইখানে তখন কি হবে অন্ধকার দুয়া সৃষ্টি হবে আর যখন সর্বোচ্চ হবে তখন কি হবে আমরা আলো পাবো। তাহলে এখান থেকে আমি দেখো এই 2a আর এই 2a কাটা আমরা কি পাইতেছি cos পাই বাই ল্যামডা x2 মাইনাসের কত x1 ইকুয়াল কত প্লাস মাইনাস 1 তাই না। এখন এখানে বলো তো আমরা গঠনমূলক ব্যতিচার পাইতে গেলে আমার কি কয়টা এইটাতে আছে এটা আমি কি দুইটাই কি একই দিক থেকে নিছি না একই দিক থেকে যখন নিছি তাহলে এটা আমার কি গঠনমূলক ব্যতিচারের জন্য গঠনমূলক ব্যতিচার উপর দিকে গঠনমূলক আর না কি নিচের দিকে গঠনমূলক ব্যতিচার।
এখন এখান থেকে যদি আমি এইটুকু মান বের করতে পারি, মানে দশাটা বের করতে পারি, তাহলে বুঝতে পারবো আমার কোন দশায় গঠনমূলক হয়, কোন দশায় কি হয়, অন্ধকার হয়, তাই না? তো চলো এটুকু তুলবা না? চলো তো তুলে বলছো। তোমার আর কতগুলো কাজ বাকি? রাতে অ্যাডমিশন করতে ভেক্টর। হ্যাঁ কি করে ফ্রি থাকি না, ফার্স্ট টাইমার 25 ব্যাচ সবাই করতে হবে, তোমরা করতে পারো, 27 বছর করতে পারো, হয়েছে? এখন বলো ভিডিও হয়। দেখো আমরা যদি এখন আমি cos থিটার মান সর্বোচ্চ হইলে আমরা কি বিস্তারটাও সর্বোচ্চ পাবো, সর্বনিম্ন হইলেও কি পাবো, বিস্তার সর্বোচ্চ হবে। এখন বিস্তার যদি শূন্য হয় তো কখন হবে, cos থিটার মান কত, 0 হয়ে গেল, তাই না? তাহলে আমি যদি চিন্তা করি cos কত পাই বাই ল্যামডা x2 মাইনাসের কত x1, এর মানটা যদি আমি কত নিই, প্লাসের 1 নিই, তাই না? এইটুকুর মান আমরা কেমনে বের করতে পারি, আমরা বিপরীত ত্রিকোণমিতি পড়ছি, cos থিটার মান যদি +1 হয় তখন কি হবে, তাহলে কত হবে 2n + 1, দেখি বিজুর +1 হইলে বলো 0 দিক দিয়া এটা হচ্ছে n পাই, 2n পাই হয়। cos থিটার মান যদি 1 হয় তখন কি হবে 2n, আমরা এইটুকু লিখতে cos থিটা ইকুয়াল টু যদি +1 হয় তখন থিটা ইকুয়াল টু কত লিখতে পারি, 2n, বুঝছো? তাহলে আমি এইটুকুর পরিবর্তে তাহলে আমি থিটা কোনটা আছে, যেহেতু আমরা cos থিটা ইকুয়াল টু অতটুকু, তাহলে আমার থিটার জায়গায় এইটুকু না, তাহলে অতএব আমরা এটা কি লিখতে পারি, পাই বাই ল্যামডা x2 মাইনাসের কত x1 ইকুয়াল কত, আমরা কত পাবো 2n, বুঝছো? 2n এইটুকু হচ্ছে আমরা কি গঠনমূলক ব্যতিচারের জন্য পাইতেছো। তো উভয় পাশ থেকে যদি তুমি কি করো, পাই পাই বাদ দিয়ে দাও, পাই পাই বাদ দিয়ে দাও, তুমি কি পাবা, পার্থক্য ক্ষেত্রে x2 মাইনাসের কত x1 ইকুয়াল টু কত 2n ল্যামডা, এটা পাইতেছো না, ল্যামডা পাইতেছো। এখন দেখো সব ভুল করলাম নাকি, এতটুকু পাইতেছো। এখন আমার যদি চিন্তা করি, যদি আমি n এর মানটাই নিই, কত নেই, আচ্ছা এখানে যুগের জায়গায় দেখো তো ভুল করছিলাম যেটা, যদি এটা একটা যোগ করি তাহলে 2, ইয়েস। দেখো এখন এতটুকু পাইতেছো, আমি যদি n এর মানগুলা নিই, আমি যদি n এর মান নিই n ইকুয়াল টু, আমি এই পাশে দেখো n ইকুয়াল টু 0, তখন আমরা x2 মাইনাস x1 এর মান কত পাবো, হ্যাঁ এটার মান 0 হয়ে যাবে না, পথ পার্থক্য আমি ডেল এক্স পথ পার্থক্য লিখলাম, হ্যাঁ ডেল এক্স কত পাবো, এইটুকুর মান কত পাবো 0 পাবো না, তাই না? এখন আমি যদি n এর মানটা কত নিই 1 নিই, এর পথ পার্থক্য কত পাবো 2 ল্যামডা, ঠিক আছে? আবার যদি আমি n এর মানটা কত নিই 2 নিই, এর পথ পার্থক্য কত পাবো 3 ল্যামডা না, সরি কত আসবে 4 ল্যামডা। আবার n এর মান যদি আমি কত নিই 3 নিই, তাহলে ডেল এক্স টা কত পাবো 6 ল্যামডা, এরকম করে আমরা পাবো। এইগুলাও আমরা কি উজ্জ্বল করার জন্য
আরেকটা যদি আমি চিন্তা করি, দেখো ওই বেটা কাজ কর, যদি আমার এরকম হয় যে cos পাই বাই ল্যামডা x2 মাইনাসের কত x1 ইকুয়াল টু যদি আমার -1 হয়, এখন ধরো আমার এটা -1 হয়ে গেছে, তখন কি হবে? তখন আমরা cos -1 সমান কত করছো, cos থিটা ইকুয়াল টু যদি -1 হয়, তখন তুমি কি লিখতে পারো 2n হচ্ছে আমাদের কত থিটা ইকুয়াল টু 2n প্লাস বা -1 ইন্টু কত পাই, এটা হচ্ছে কত পাই, প্লাস মাইনাস যে কোনো একটা হতে পারে, এখানে প্লাস হতে পারে মাইনাস হতে পারে, তুমি মাইনাস নিতে পারো প্লাস নিতে পারো। তাহলে আমি এখানে কত পাবো, পাই বাই ল্যামডা ইকুয়াল টু কত পাবো, এটা হচ্ছে 2n প্লাস 1 পাই ইকুয়াল টু কত, সরি লাগতে ভুলে গেছে, পাই বাই ল্যামডা কত আসবে x2 মাইনাসের কত x1। আমি এখানে পদ পার্থক্য কত ডেল x না, এখান থেকে আমার কি এই পাই কাটা, আমি x2 ইকুয়াল টু কত পাবো 2n প্লাস 1 ইন্টু কত ল্যামডা পাইতেছি। এখন ধরো আমি যদি n এর মানগুলো নিই n ইকুয়াল টু 0, তখন আমি ডেল x এর মানটা কত পাবো, এটাও কিন্তু উজ্জ্বল করার জন্য n এর মান যখন 0 নিছি তখন কত পাবো, কত আসবে ল্যামডা, তাই না? এখানে আসতেছে কত জাস্ট ল্যামডা। যদি n এর মান আমরা কত নিই 1 নিই, ডেল x এর মান কত আসবে, আচ্ছা n এর মান যখন আমি 1 নিব তখন কি আসবে, তাহলে এখানে 1 বসালে কত আসবে 3 ল্যামডা। যদি আমি n এর মান কত নিই 2 নিই, তাহলে ডেল x এর মান কত আসবে 5 ল্যামডা, তাই না? এতটুকু আসতেছে। এখন ধরো আমরা এই মানগুলো আমরা পাইতেছি, এই মানটা আমরা পাইতেছি, তাহলে আমরা n এর মান যদি আমি 3 নিই তখন আমরা কি পাবো, তাহলে ডেল x এর মান কত পাবো 7 ল্যামডা, তাই না? আমরা আগের ক্ষেত্রে চিন্তা করো, আমরা এই দুইটা মিক্স করে নিব, n এর মান যখন 0 নিচ্ছি তখন আমার কত, এটার মান কত ছিল 0 ছিল, পদ পার্থক্য। তাহলে আমি n এর মান যখন 0 আর এখানে কত 0 ছিল কত ল্যামডা, তাই না? তাহলে আমাদের এইখান থেকে আসো যে আমাদের পদ পার্থক্যটা কেমন হচ্ছে, n এর মান যখন 0 নিছি তখন কত পাইছো 0 পাইছো, 1 নিলে কত পাইছো ল্যামডা পাইছো, ওই ক্ষেত্রে 1 নিলে কত পাইছো 2 ল্যামডা পাইছো না? আগের ক্ষেত্রে n এর মান যখন তুমি কি নিছো 1 নিছো প্রথম, তখন কি পাইছো 2 ল্যামডা পাইছো, আর এই ক্ষেত্রে কত পাইছো, এই ক্ষেত্রে কত পাইছো 3 ল্যামডা পাইছো না, 3 ল্যামডা না? তাহলে আমরা এখানে কত লিখবো 3 ল্যামডা। তারপরটা কত আসবে, যদি আমি n এর মান 4 নেই আমরা 3 নেই, তখন কি পাবো, এটা পাবো কত 4 ল্যামডা, আর এটা কত পাবো 5 ল্যামডা। হ্যাঁ n সংখ্যাটা নির্দেশ করতেছে, n এর মান সংখ্যাগুলো নির্দেশ করতেছে, কোথায় এনতম উজ্জ্বল ডুরা এনতম অন্ধকার ডুরা, এটা বুঝছো কত নম্বর উজ্জ্বল ডুরা কত নম্বর অন্ধকার ডুরা। তাহলে এখান থেকে যদি আমি n এর মানটা কত নেই, যে 3 নেই, তাহলে তো কত পাবো আমরা 6 ল্যামডা পাবো, আর কত পাবো 7 ল্যামডা না, এই যে এটা পাইছিলাম না, যখন 3 নিছি তখন কত পাইছি 7 ল্যামডা, আর এই পাশে কত পাইছি 6 ল্যামডা। তাহলে দেখো আমি n এর মান যতই নেই না কেন এটা এই আকৃতির কি করতেছে বের হয়ে যাইতেছে, তাই তো ইনফিনিটি। তাহলে বলো তো এটা কি ধরনের সংখ্যা গুণ হইতেছে, পূর্ণ সংখ্যা না? তাহলে আমি এই যে পদ পার্থক্য, এটা আমার কি পদ পার্থক্য কত করেছে গঠনমূলকের জন্য, এটা গঠনমূলক না? তাহলে আমি ডেল এক্স ইকুয়াল টু কত n ল্যামডা লেখা যায়, এটা হচ্ছে গঠনমূলক ব্যতিচারের জন্য। কোনটা গঠনমূলক ব্যতিচার, এটা কি তার পদ পার্থক্য পাইছো না? দেখেন গঠনমূলক ব্যতিচার দশা পার্থক্য কত পাবে, দশা পার্থক্য কত ডেল এক্স সমান না ইকুয়াল টু কত পারছো 2 পাই বাই ল্যামডা, আমরা কত পেয়েছি ইনটু কত n ল্যামডা না, তো n কাইটা তো, তাহলে কত পাইতেছো ডেল এক্স ইকুয়াল টু কত পাইতেছো 2n পাই। দশা পার্থক্য কি হবে আর কি জোড়গণিত, বুঝছো? আমি এইখান থেকে পদ পার্থক্যটা আমি কি লিখতে পারি, পদ পার্থক্যটা ডেল এক্স আমি এইভাবে লিখতে পারি না 2n ল্যামডা বাই 2,
এটাও লেখাতে পথ কথা হচ্ছে আর কি জুল গুণিতক হয়েছে। হুম আরো আরো টপিক আছে, আরেকটা টপিক আছে। হয়েছে তোমার হয়েছে। দেখো এখন আমরা যদি কি করি cos থিটার মান ধ্বংসাত্মক ব্যতিচার, ধ্বংসাত্মক ব্যতিচার। তাহলে দেখো ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে আমরা কি পাবো cos হচ্ছে কত cos পাই বাই ল্যামডা x2 মাইনাসের কত x1 ইকুয়াল কত 0 না। এখন যদি আমার cos থিটার মান cos থিটা ইকুয়াল টু 0 হয় তখন থিটার মানটা আমরা কিভাবে বের করি? এই বিপরীত ত্রিকোণমিতির অংশ cos না, এখানে দেখো থিটা ইকুয়াল টু 2n প্লাস মাইনাস 1 কত পাই বাই 2। তাহলে এখানে আমি সেম ভাবে বের করতে পারি। তাহলে পাই বাই ল্যামডা x2 মাইনাসের কত x1 ইকুয়াল টু কত লেখা যায় 2n প্লাসের 1 হচ্ছে কত আমরা পাই বাই 2 লিখতে পারি না। উভয় পাশ থেকে পাই বাই বাদ আমার কি লাগবে পথ পার্থক্যটা লাগবে। তাহলে x ইকুয়াল টু কত 2n প্লাসের 1 ইনটু কত হচ্ছে ল্যামডা বাই 2 বুঝছো। এখন তুমি n এর মানটা যদি নাও তাহলে দেখো দশা পার্থক্যটা কেমন পাবে। n এর মান অনুসারে নাও, যদি 0 নাও 1 নাও তখন তুমি কি পাও দেখো দেখো হইছে। দেখো n এর মান যদি আমি কত নেই আমরা কত পাইছি আমরা del x সমান কত পাইছি যে 2n প্লাসের 1 কত ল্যামডা বাই 2 এটা পাইছি না। এখন আমি কত এইটুকু পাইছি তাহলে আমরা এখান থেকে কি করব n ইকুয়াল টু যদি 1 নিই তখন তুমি del x এর মানটা কত পাবা n এর মান যদি 1 নাও কত ল্যামডা বাই 1 ল্যামডা বাই 2 না ল্যামডা বাই 2 না। আবার যদি তুমি n এর মান কত নাও n এর মান আচ্ছা হ্যাঁ 3 ল্যামডা বাই আগে 0 নেওয়া লাগে 0 তখন তুমি del x এর মানটা কত পাবা 0 বসাই না তখন কি 1 ল্যামডা বাই 2 আর যখন 1 নিবা তখন 2 আর এক কত 1 3 তাহলে 3 ল্যামডা। যখন n এর মানটা 2 তখন del x এর মান কত পাবা 5 ল্যামডা বাই 2। আবার যদি তুমি n এর মান কত নাও 3 নাও তাহলে কত পাবা del x এর মান 7 ল্যামডা বাই দেখো 7 ল্যামডা বাই। তাহলে দেখো তো এখান থেকে সবগুলা কি ধরনের পাইতেছো ধ্বংসাত্মক ব্যতিচার পথ পার্থক্যগুলো কি বীজের গুণিতক না। এইগুলো হচ্ছে কি তার এক একটা বীজুর গুণিতক। বীজুর কিভাবে হয় দেখো পথ পার্থক্য del x ইকুয়াল টু বীজুর মানে কি এখানের পরিবর্তে আমি কি লিখতে পারি 2n প্লাস মাইনাস 1 কত লেখা যায় ল্যামডা বাই 2। ওকে এটা হচ্ছে গঠনমূলক ব্যতিচারের জন্য পথ পার্থক্য বুঝা হয়েছে। কোনটা রাজশাহী বুট 23 কত হবে n ল্যামডা। আমরা কি বলছি গঠনমূলক ব্যতিচারের শর্ত হলো কি পথ পার্থক্য কত হওয়া লাগবে n ল্যামডা অথবা আমরা কি হওয়া লাগবে 2n ল্যামডা বাই কত 2 তাই না। বলো ইয়ং এর ডিসি পরীক্ষা কি নির্দেশ করে আলোর তরঙ্গ হুম
বলো এটার আনসার কি? কি বলছে দেখো, যে ইয়ং এর ডিসির পরীক্ষায় ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য দশা পার্থক্য কত? দশা পার্থক্য কত? দেখো আমরা পদ পার্থক্য কত করছি, del x ইকুয়াল টু কত, 2n প্লাস মাইনাস n 1 ইন্টু কত, ল্যামডা বাই 2। তারপর দশা del x সমান কত করছো, আমরা কত করছি 2 পাই বাই কত ল্যামডা, তাই না, ইন্টু কত হচ্ছে আমরা কত করছি 2n প্লাস এর 1 হচ্ছে কত ল্যামডা বাই 2। এই ল্যামডা ল্যামডা কাটা, এই 2 2 কাটা, তুমি কত del x ইকুয়াল টু কত পাইতেছো 2n প্লাস এর 1 ইন্টু কত পাই। এরকমটা হবে 3 নাম্বারটা। এটা তো পড়াই নেই, চিত্র আরো অনেক বাকি আছে। হ্যাঁ এটা বলো ডাবি কাটছে 18-19 সালে। জিরো হবে, কি বলছে দেখো, ইয়ং এর ডিসির পরীক্ষায় দুটি তরঙ্গ পরিবর্তনের ফলে একটি বিন্দুতে কালো ডোরা উৎপন্ন করবে, তাহলে তরঙ্গ দুটির মধ্যে দশা পার্থক্য কত? কোনটা? কালো ডোরা, কালো ডোরা মানে কি অন্ধ না, অন্ধকার না, তো ধ্বংসাত্মক হইলে দশা পার্থক্য কোনটা হবে, তার মানে del x কত এটা বের করতে হবে। ধ্বংসাত্মক ক্ষেত্রে পথ পার্থক্য সূত্র কি পড়ছো, 2n প্লাস এর 1 ল্যামডা বাই কত 2, তাহলে আমার কত আসবে, তাহলে del x সমান কত করছো 2 পাই বাই ল্যামডা ইনটু, তাহলে 2n প্লাস এর 1 ইনটু কত ল্যামডা বাই 2, ল্যামডা ল্যামডা কাটো 2 2 কাটো, তাহলে তুমি কি পাইতেছো 2m, এখানে m দাও না, পাই প্লাস এর কত, বুঝছো, এটা হচ্ছে आंसर। এটা আসছে কোথায়, রাজশাহী বোর্ডে আসছে। তিন প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল কত সালে, একই প্রশ্ন না, ঢাকা বিশ্ববিদ্যালয় 18-19-এ, রাজশাহী বোর্ডে আসছে কত সালে। না সবগুলো প্রশ্ন হচ্ছে অ্যাডমিশনের প্রশ্ন, তোমাদের এসিসিতে আসে। এটার আনসার কি হবে, শিওর কি পেয়েছে, অন্ধকার ডোরা, আনসার কি অন্ধকার ডোরা বলছে, তার মানে কি হবে ডি, দশা পার্থক্য চেয়েছে না, এটা বলো। বিনাশী, বিনাশী বুঝো, সিলেট বোর্ড আসছে, তাহলে বিনাশী হইলে তাহলে এখানে কোনটা হবে, কি বলছে পথ পার্থক্য বলছে। আমরা কি বলছিলাম যে del x ইকুয়াল টু কত 2n প্লাস এর 1 কত ল্যামডা বাই 2, এটা আমার মানটা কি বিজুড় না, বিজুড়, বা আমরা এটা কি বলতে পারি অযুগ্ম, অযুগ্ম মানে যেটার মানটা কি বিজুড় থাকে, সেটা হচ্ছে আনসার। দেখ এনতম এরপরে ক্লাস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এরপরের টপিকটা, এইগুলো হচ্ছে জাস্ট বেসিক জিনিসগুলো আশা করি বুঝছো, ওকে।